নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করে থাকি। স্বাস্থ্য সংক্রান্ত এই নতুন আজকের এই ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রোজকার দিনে যা যা সমস্যা আমরা ফেস করে থাকি। সেটা হতে পারে ধরুন গ্যাসের সমস্যা, বা কখনো কখনো বুকে ব্যথা, বা যাদের হার্টের সমস্যা রয়েছে, বা যাদের ডায়াবেটিস রয়েছে, তারা নিজেদেরকে কিভাবে ভালো রাখবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কম বেশি আলোচনা করার চেষ্টা করব। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর তুনির মল্লিককে। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ। স্যার, আপনার কাছে একদম প্রথম যে প্রশ্নটা রাখবো, বাঙালির তো চিরকালের গ্যাস অম্বলের সমস্যা। এই গ্যাস অম্বলের সমস্যাটা সমাধান কিভাবে সম্ভব? সমাধান মেনলি বলতে গেলে এটা একটা লাইফস্টাইলেরও সমস্যা। আচ্ছা। নিজের রুটিনটাকে ঠিক করা, টাইমে টাইমে খাবার খাওয়া, হ্যাঁ, স্বল্প পরিমাণটা পোর্শন অ্যাডজাস্টমেন্ট, একদম। অল্প করে স্মল ফ্রিকোয়েন্ট মিলস, হ্যাঁ। অল্প করে বারবার খাওয়া। আচ্ছা, মানে এটাতেই- কতবার খেতে হবে তাহলে? এটা পেশেন্ট টু পেশেন্টের উপর ডিপেন্ড করে। যেমন ডায়াবেটিক্সদের ক্ষেত্রে স্মল ফ্রিকোয়েন্ট মিলস যদি 5 থেকে 6 বারও দিনে খাওয়া যায় অল্প আচ্ছা। করে, সেটা তাদের সুগার কন্ট্রোল অ্যান্ড গ্যাসের সমস্যা থেকে সমাধান, এটাও হেল্প করবে। তার সাথে অ্যাডিশনাল ওষুধ আর বাকি প্রবলেমের বাকি তো জিনিসপত্র আছেই, একদম তাই। কিন্তু লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে চা কফি এইগুলো বেশি না খেলে, টাইমে টাইমে খাবার খেলে, তার সাথে তেল ঝাল মশলা এই জিনিসগুলোর পরিমাণটা কমালে গ্যাসের সেই সমস্যা থেকে অনেকটাই ভালো থাকা যায়। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার এক্ষুনি একটা কথা বললেন যে নিয়ম করে যদি ওষুধটাও খাওয়া হয়। স্যার, অনেকেরই একটা প্রবণতা থাকে দোকান থেকে কিনে বেশ কিছু অ্যান্টাসিড খেয়ে নিলে, এবং সকালে বিভিন্ন ধরনের অ্যান্টাসিড খাওয়ার প্রবণতা রয়েছে। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? মানে গ্যাসের সমস্যা হলে কি আদৌ এরকম অ্যান্টাসিড খাওয়া যায়? যেখানে সিভিয়ারিটিটা বেশি সেখানে অবশ্যই প্রয়োজন, আচ্ছা। কিন্তু এটার সাথে আমাকে লং টার্ম এফেক্টটাও মাথায় রাখতে হবে। আচ্ছা। যে গ্যাস বা অ্যান্টাসিড এটার যদি ইউজটা বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু শরীরে ভিটামিনের প্রবলেম, ভিটামিনের অ্যাবজর্পশনের প্রবলেম, তার সাথে কিডনি অ্যান্ড ক্যালসিয়াম এই যে প্রবলেমটা, মানে কিডনি এফেক্টেড হওয়া, বোন হেলথ এফেক্টেড হওয়া, এটা কিন্তু যদি বেশি টাইম ধরে অ্যান্টাসিড গ্যাসের ওষুধ এইগুলো খাওয়া হয় তাহলে সেই এফেক্টও দেখা যায়। একদমই তাই। তাহলে শর্ট টার্মের জন্য 2 to 4 উইকস যদি অ্যাকিউট প্রবলেম হচ্ছে সেটাতে করা যেতে পারে ইউজ। আচ্ছা। আদারওয়াইজ প্রলংড এর থেকে বেশি ইউজ না করাটাই ভালো। একদমই তাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো, স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কতটা সময় পর্যন্ত আমরা এই ওষুধগুলোকে খাবো, এবং যে ওষুধগুলো আপনি নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই নেবেন। আদারওয়াইজ ওভার দ্য কাউন্টার কোনো রকম মেডিসিন কিন্তু সেটা শরীরের জন্য একেবারেই ভালো নয়। আর এই ধরনের সমস্যা যদি আপনারা থাকে তাহলে অবশ্যই আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। টিম অ্যাক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। স্যার, এবার যে বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো, গ্যাসের সমস্যার সঙ্গে একটা মেন বিষয় জড়িয়ে থাকে, সেটা হচ্ছে বুকে ব্যথা। এবার বুকে ব্যথা যেটা হচ্ছে সেটা গ্যাসের সমস্যার কারণে হচ্ছে, নাকি হার্টের সমস্যার কারণে হচ্ছে, নাকি অন্য কোনো ইস্যু রয়েছে, এইটা সাধারণ মানুষ বুঝবেন কি করে? হার্টের ব্যাপারে যদি কথা বলতে হয়, চেস্টের কোনো রকম পেন সেটাকে একদম ক্যাজুয়ালি বা ইজিলি নেওয়া উচিত নয়, সেটা গ্যাসের হোক কি হার্টের। একদমই তাই। তা সেই জায়গায় হার্টের ব্যাপারটা যদি লক্ষ্য করা যায় তাহলে বুকে চাপ লাগা, একটু দম বন্ধ হয়ে আসছে সেই ব্যাপারটা অনুভব করা, তার সাথে ধরুন সেই পেনটা রেডিয়েট করে চোয়ালের দিকে যাচ্ছে, বাঁ হাতের দিকে যাচ্ছে, পিঠের দিকে যাচ্ছে। অনেক সময় হার্টের যে অসুখ সেটার ব্যথা কিন্তু বুকে না হয় পিঠের দিকেও হতে পারে। আচ্ছা। সেটা তো সেই জিনিসগুলোও খেয়াল রাখা। একদম তাই। আর তার সাথে যেটা গ্যাসের, সেটা মেনলি খাবারের পর বেড়ে যাওয়া, ঢেকুর দিয়ে বা বার্পিং করলে সেটার একটা রিলিফ অনুভব করা, অ্যান্টাসিড দিয়ে খাওয়ার পর সেটা রিলিফ হওয়া। তো এই ডিফারেন্সের কিছু পয়েন্ট মাথায় রাখা যেতে পারে। কিন্তু পেশেন্টরা যেটা করতে পারেন, বয়স্ক মানুষ বা 40-50 এজ, এই জায়গাতেও যদি হার্টের চেস্টে ব্যথা হয়, হার্টের ব্যথা কি গ্যাসের ব্যথা নয়, একদমই তাই, যদি বুকে ব্যথা হয় তাহলে কিন্তু অবশ্যই এমার্জেন্সি গিয়ে একটা ইসিজি সেটা যেন করা হয়, সেটাকে যেন এড়িয়ে নিয়ে যাওয়া হয়। মানে ভুল, মানে এমার্জেন্সিতে গেলাম, হার্ট অ্যাটাক নয়, সেই ভুলটা প্রমাণিত হলো,
একদম। সেটা অনেক বেটার হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে আইসিইউ এ ভর্তি হওয়ার থেকে। হ্যাঁ একদমই সেটাই। তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু বেশ কয়েকটা ডিফারেন্সের কথা বললেন, যে কোন ব্যথাগুলো গ্যাসের ব্যথা হতে পারে বা কোন ব্যথাগুলো হার্টের সমস্যার কারণে হতে পারে। এবার তারপরও ধরুন আপনার বয়স বেশ খানিকটা বেশি বা আপনার পরিবারের কোনো প্রবীণ সদস্য রয়েছেন, তিনি বুকের ব্যথায় ভুগছেন, তাহলে কিন্তু একটুও দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কিংবা হাসপাতালে যাবেন, নাহলে কিন্তু সমস্যা আরও বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যেতে পারে। স্যার, আমরা গ্যাসের ওষুধ নিয়ে কথা বললাম, এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানবো। অনেকেরই প্রবণতা থাকে মাল্টিভিটামিন খাওয়ার, ওভার দ্য কাউন্টার, খিদে হচ্ছে না বা শরীরে ঠিক জোর পাচ্ছি না, মেডিসিন নিয়ে নিলাম। তো এই জিনিসটা কি বলবেন, আদৌ কি ঠিক? মানে মাল্টিভিটামিন কতটা প্রয়োজন মানুষের? যারা তাদের ডেইলি ডায়েট থেকে দিনের যে রোজের খাবার তাতে যখন শাকসবজি ইনক্লুড করছে, প্রোটিন ইনক্লুড করছে এবং তা আমরা নর্মাল খাবার থেকে এসেনশিয়াল ভিটামিন মিনারেল এগুলো আমরা পেয়ে থাকি। এবার যাদের কোনো রোগ চলছে, যেমন টিবি, ক্যান্সার পেশেন্ট, বয়স্ক মানুষ, ডায়াবেটিস আছে, যাদের ইমিউনিটিটা, শরীরের প্রতিরোধ ক্ষমতাটা অলরেডি আগের থেকে লো, তো তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিনটা দরকার। আচ্ছা, সেটাও একটা টাইম টু টাইম, কয়েকদিন খেয়ে একটু হলিডে পিরিয়ড বা একটু গ্যাপ রাখা, তারপর আবার সেটাকে রিজিউম করা, আবার চালু করা, সেটা করা যেতে পারে। কিন্তু ওভার ইউজ অফ ভিটামিনস সেটাও কিন্তু আবার এফেক্ট করবে কিডনি, বোনস, দিয়ে তার সাইড এফেক্টস আরও থাকতে পারে। আচ্ছা স্যার, ইমিউনিটি বাড়ানোর জন্য কোনো উপায় রয়েছে আপনার জানা? ইমিউনিটি বাড়ানোর জন্য ছোট বড় সকলের ক্ষেত্রে লাইফস্টাইলটা ঠিক রাখা, আচ্ছা, ঠিক মতো পরিমাণে ব্যালেন্সড ডায়েট খাওয়া। ওষুধ দিয়ে? ওষুধ দিয়ে গোটাটা একটা মেনলি একটা জেনেটিক ব্যাপার। আচ্ছা, যে জন্ম থেকে তার জিনস, ডিএনএ যেরকম ভাবে তৈরি, সে কতটা এক্সপোজড, তার ডায়েট কীরকম, সে নিজেকে কতটা মেনটেন রাখছে। যেমন ছোট্ট এক্সাম্পল, এখন বাইরে এতটাই পলিউশন, তো সেই জায়গায় যদি মাস্ক ইউজ করা যায় তাহলে আমরা অনেক চেস্ট ইনফেকশন, নিউমোনিয়া এগুলো থেকে অনেকটাই আমরা প্রোটেক্টেড থাকতে পারি। আচ্ছা স্যার, যাদের ডায়াবেটিস রয়েছে, হার্টের সমস্যায় যারা ভুগছেন বা যাদের হাই প্রেশার রয়েছে, তাদের তো বেশ কিছু খাবার বাদ চলে যায়। ডায়াবেটিসের রোগীদেরও বক্তব্য থাকে আমার তো সব খাবারই বাদ দিয়ে দিচ্ছেন ডক্টরবাবু, তাহলে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে এটাই বলা যেতে পারে যে স্মল ফ্রিকোয়েন্ট মিলস, অল্প অল্প করে বারবার খাওয়া। সেখানে একদম যে ভাত বন্ধ, একদম যে রুটি বন্ধ, সেই ব্যাপারটা নয়। অবশ্যই পোর্শনটা কম, তার জায়গায় প্রোটিন, স্যালাড, সবজি, এই জিনিসগুলো বাড়িয়ে ডায়াবেটিসের পেশেন্টরা খেতে পারেন। ফলও খেতে পারেন, অনেকের প্রশ্ন থাকে যে ফল কোনটা খাবো খাবো না, তো সেই জায়গায় তো সেই জায়গায় ডায়াবেটিসের পেশেন্টরা কলা, আঙুর এগুলো অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আপেল, পেয়ারা, নাশপাতি এই ফলগুলো মাঝে মাঝে হাফ পিস, আচ্ছা, অল্প পিসেস করে 3-4 পিস করে খেলেন, অল্প অল্প স্মল পোর্শনসে, এটা করতেই পারেন, সেটাতে অসুবিধা নেই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তারা কোন কোন ধরনের ফল খেতে পারবেন এবং কোন কোনভাবে তারা খাবারকে প্রেজেন্ট করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা হলো। তবে আপনার যদি ডায়াবেটিসের কোনো সমস্যা থাকে, আপনার ফুড চার্ট কেমন হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। এখনও পর্যন্ত যে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা সবাই কম বেশি সেই সমস্যাগুলো নিয়ে ভুগি। তবে এই সমস্যাগুলো যাতে একেবারেই বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছে যায়, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সকলকেই ভাবতে হবে। তাই সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করবেন। টিম অ্যাক্সলেপিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে। স্যার, একটা কথা একটুখানি বলুন যে হার্টের সমস্যায় যারা ভুগছেন বা যারা ধরুন এখনো পর্যন্ত হার্টের সেরকম বড় কোনো সমস্যা হয়নি কিন্তু হাই প্রেশার রয়েছে, তো এই হাই প্রেশারের সঙ্গে হার্টের কি কোনো লিঙ্ক আছে? অবশ্যই লিঙ্ক আছে, হাই প্রেশারের সাথে হার্টের অনেকটাই লিঙ্ক আছে। আচ্ছা, প্রেশার আসলে আমাদের শরীরে যে রক্ত চলাচল, আর্টারিজ আছে, তার মধ্যে দিয়ে কতটা ব্লাডটা কি প্রেশারে সেই আর্টারির ওয়ালের উপর ধাক্কা খাচ্ছে, সেটা দিয়ে ব্লাড প্রেশার। তাহলে আলটিমেটলি যে ব্লাডটা ড্রেন হয়ে হার্টে যাবে, হার্ট বা পাম্প করবে, তাহলে হার্টের উপর একটা ব্লাড প্রেশারে সেইখান থেকেই এফেক্টটা থাকলো। আচ্ছা, ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে কিন্তু হার্টের রোগ থেকে অনেকটা প্রোটেকশন পাওয়া যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি হার্টের সমস্যা নিয়ে বেশি কিছু কথা বললাম, ডায়াবেটিক পেশেন্টদের নিয়েও আলোচনা হলো। এবার এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা তো প্রায় সিজন চেঞ্জের একটা সময়। তো এই সিজন চেঞ্জের সময় কিভাবে সাধারণ মানুষ নিজেদেরকে একটু সাবধানে রাখবেন, বিশেষ করে বয়স্করা যারা রয়েছে এবং বাচ্চারা?
তো সেই জায়গায় এটাই বলবো যে বাইরে বেরোনোর সময় মাস্ক পরে থাকা, যাতে ডাস্ট বা অন্য পার্টিকেলসে সেখান থেকে যে ইনফেকশন, অ্যালার্জি এগুলো থেকে অনেকটা প্রিভেন্ট করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, তার সাথে এখন বাচ্চাদের এবং অ্যাডাল্টদেরও টাইম টু টাইম এই টাইমে যে একটা ভ্যাকসিনেশনের প্রয়োজন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, এগুলো থেকেও আমরা বিভিন্ন রোগের প্রোটেকশন পেতে পারি, যেটা এখন অ্যাডাল্ট ইমিউনাইজেশনের এই ট্রেন্ডটা এখন শুরু হয়েছে, যাতে একটু প্রোটেকশনটা থাকে। তার সাথে ফ্লুইডস মানে জল বেশি করে খাওয়া, ফ্রুট জুসেস যেগুলো অবশ্যই ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিছু বন্ধ, সেইভাবেই ফ্রুট জুসেস খাওয়া, জল খাওয়া, পোর্শন কন্ট্রোল করে খাওয়া, মাস্ক পরা, এই সব জিনিসগুলো নিয়ে লাইফস্টাইলটা মেনটেন করে অনেকটা সিজন চেঞ্জ থেকেও প্রোটেকশন থাকা যায়। আচ্ছা, মানে সমস্ত যা যা সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সবার মূলে সেই লাইফস্টাইল, মূল কিন্তু লাইফস্টাইল থাকবেই। আচ্ছা, একদম, মানে ওষুধটা হেল্পিং এর জন্য, হ্যাঁ, লাইফস্টাইলটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে ম্যাক্সিমাম মোটামুটি একটা সমস্যার সমাধান করা যেতে পারে। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন, সেটা আমরা সকলেই জানি। আজকের দিনে দাঁড়িয়ে ফ্যামিলি ফিজিশিয়ান কোট আনকোট এই টার্মটা প্রায় উঠে গেছে, মানে অন্তত আমার ছোটোবেলাতেও আমি যেরকম দেখতাম ডাক্তার কাকু আসবেন বাড়িতে এসে কোনো সমস্যা হলে দেখে যাবেন, তো সেই জিনিসটা তো আজকের দিনে একেবারেই প্রায় বন্ধ, বিশেষ করে শহর কলকাতাতে। তো এই বিষয়টা নিয়ে আপনার কি মত বা আপনি কি বলতে চান? ফ্যামিলি ফিজিশিয়ান পরিবারের ডাক্তার, হ্যাঁ, যে পরিবারের বয়স্ক, অ্যাডাল্ট, বুড়ো, তাদের যাদের রোগ হলো সেটার ফার্স্ট লাইন অফ আমরা ডিল করব সেই জায়গাটা নিয়ে। এবার সেখানে বাচ্চার যদি কোনো সিভিয়ারিটি প্রবলেম, তাহলে সেইভাবে দেখে পেডিয়াট্রিশিয়ানের দিকে রেফার্ড হবে। আর যেমন কোনো সেইখানে আমি পেশেন্টকে দেখে যদি হার্টের প্রবলেম মনে করি, সেখানে যদি প্রবলেম লাগছে তাহলে কার্ডিওলজিস্টের কাছে যাবে। কিডনির সমস্যা দেখছি সেরকম, তাহলে আমি ফার্স্ট ইনিশিয়াল ট্রিটমেন্টটা করে তারপর ইফ রিকোয়ার্ড যদি দরকার পড়ে নেফ্রোলজিস্টের কাছে সেরকম। তা এই জায়গায় শুধু ফ্যামিলি ফিজিশিয়ান না, একটা গোটা নেটওয়ার্ক হিসেবে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানদেরও যেমন প্রয়োজন আছে, স্পেশালিস্টদেরও যেমন প্রয়োজন আছে, সুপার স্পেশালিস্ট, আমরা গোটাটাই সবাই মিলে একজন টিম, যার দরকারটা যখন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আজকের দিনে দাঁড়িয়ে এই ফ্যামিলি ফিজিশিয়ানদের আমাদের জন্য গুরুত্ব ঠিক কতখানি। তাই যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে আপনারা অবশ্যই স্যারকে পাশে পাবেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যদি স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করবেন। টিম অ্যাক্সলেপিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। স্যার, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো যে লাইফস্টাইলটা ঠিকমতো মেনটেন করলে অনেক কিছুরই সমাধান হয়ে যাবে। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি যে একটা সময় এই ধরুন গ্যাসের প্রবলেম বা ওয়েট সংক্রান্ত প্রবলেম, এগুলো নিয়ে আমিও ডিল করেছি, বাট সেখানে অল্প কিছু রেস্ট্রিকশন, যেমন টাইমে টাইমে খাওয়া, পোর্শন কন্ট্রোল, একটু এক্সারসাইজ, মাঝে মাঝে খেলাধুলার সাথে জড়িত, এইভাবে থাকতে থাকতে কিন্তু মোটামুটি গ্যাসের প্রবলেম বা ওয়েট প্রবলেম এই জিনিসগুলো থেকে অনেকটাই কন্ট্রোল করা যায়। তো আপাতত ওষুধটাই শুধুমাত্র একমাত্র সলিউশন নয়, বাদবাকি করে নিজের ইন্টারেস্টের কিছু কিছু জিনিস করা, তার সাথে সেখানে মেন্টাল হেলথটাও ভালো থাকে, এই সব কিছু মিলিয়ে চললে শুধুমাত্র যে ওষুধের প্রয়োজন সেটা হবে না। ওষুধ হেল্প করতে পারে, বাট এইটা করলেও লাইফস্টাইলটা মেনটেন করলে অনেকটা ভালো থাকা যাবে, এটুকুনি বলতে চাই। স্যার, যে কথাটা বলছেন যে শরীরের পাশাপাশি মনের দিকটাও কিন্তু ভীষণভাবেই আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কারণ মন ভালো থাকলে কিন্তু শরীর অনেক সময় খুব ভালো থাকে। তাই শরীর আর মন যাতে সবসময় ভালো থাকে সেই দিকটা কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর আবারও বলছি, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা হলে টিম অ্যাক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।